বিরতিহীন 1 ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে শিরোনাম জানাব। প্রকাশক দীপন হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়া সহ আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গির মৃত্যুদণ্ড, রায়ে সন্তোষ পরিবারে। বেক্সিমকো পিপিই পার্কের উদ্বোধন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই টিকার মজুদ সর্বোচ্চ, বললেন সালমান এফ রহমান। জিয়াউর রহমানের বীরোত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত আগামী সপ্তাহে, গাজীপুরে জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী। কমলাপুর সহ বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্ম ট্রেনের দরজার চেয়ে 3.5 ফুট নিচু, ওঠানামায় ভোগান্তিতে যাত্রীরা। এবং ফেসবুক পেজে পণ্যের চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে এক দম্পতির অভিনব প্রতারণা, 1 বছরে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় 8 জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে পরিবার ও রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক, মইনুল হাসান শামীম, আব্দুস সবুর, খায়রুল ইসলাম, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হুসাইন, শেখ আবদুল্লাহ ও আকরাম হোসেন। আসামিদের মধ্যে জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। এর আগে 2020 সালের 13 অক্টোবর দীপন হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া সহ 8 জঙ্গির বিচার শুরুর আদেশ দেয় আদালত। 2015 সালের 31 অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনের কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। দক্ষিণ এশিয়ার প্রথম পিপি ইন্ডাস্ট্রিয়াল পার্কের যাত্রা শুরু হলো আজ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। আশুলিয়ার কবিরপুরে বেক্সিমকোর এ পার্ক নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। মাস্ক, গাউন সহ উৎপাদিত পণ্য বিশ্ববাজারে রপ্তানি হবে বেক্সিমকো হেলথ নামে। বছরে 5,000 কোটি টাকার পিপিই রপ্তানির লক্ষ্য প্রতিষ্ঠানটির। উদ্যোক্তারা জানিয়েছেন, এর মাধ্যমে রপ্তানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি বিশ্ব দরবারে পরিচিতি পাবে বাংলাদেশ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম ধাপে 65 লাখ পিস গাউন পাঠায় বেক্সিমকো। Are going to be attract world-leading American investment in Bangladesh's manufacturing, energy, field. So the pharmaceutical industry has played a very, very vital role for protecting its people. And then remdesivir we have now exported to over 20 countries globally. So not only for the people of Bangladesh, but for globally, the local pharmaceutical industry has played a big role, and I'd like to congratulate the pharmaceutical industry. Warm congratulations to Beximco and its new health division for developing this beautiful facility to produce personal protective equipment for the global market. For Bangladesh, this is a triumph of economic diversification beyond the ready-made garment industry. This state-of-the-art facility demonstrates Bangladesh's enterprises can meet the exacting standards of products in the healthcare industry around the world, and Bangladeshi workers can produce any product the global market demands. এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পিপি পার্ক আশুলিয়া থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, আপনি তো উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে এখন পর্যন্ত সেখানে অবস্থান করছেন, সেখানে ঘুরে দেখেছেন কি ধরনের কার্যক্রম চলছে। দক্ষিণ এশিয়ায় এ ধরনের পার্ক এটাই প্রথম। বিস্তারিত জানাবেন এর কর্মসূচি বা আগামীর লক্ষ্যমাত্রা নিয়ে। পিপি পার্কের লক্ষ্যমাত্রা বছরে $500 মিলিয়ন পণ্য রপ্তানি করা এবং
সে লক্ষ্যেই তারা প্রোডাকশন এরই মধ্যে শুরু করে দিয়েছে। আজকে মার্কিন রাষ্ট্রদূত সেখানে উদ্বোধনের পর পুরো পার্কটি ঘুরে দেখেছেন এবং প্রত্যেকটি জায়গায় যেই মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সেই ব্যবস্থা তিনি প্রশংসা করেছেন। আমরা তার সঙ্গে ছিলাম এবং পুরো প্রক্রিয়াটি ঘুরে দেখেছি। বেক্সিমকো পিপি পার্কটি পরিদর্শনের পর তিনি এই মুহূর্তে এসেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে। এটি গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এই পার্কে তিনি এখন আছেন এবং এখানে অবস্থান করছেন। এটিও তিনি আজকে পরিদর্শন করছেন এবং তিনি তার বক্তব্যে অত্যন্ত বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে দুই দেশের বাণিজ্য, দ্বিপক্ষীয় বাণিজ্য এর মধ্য দিয়ে আরও এগিয়ে যেতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষের চাহিদার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে বেক্সিমকো গ্রুপ প্রথম দফায় যেই পিপিইগুলি পাঠিয়েছিল সেগুলি তাদের দেশে অনেক উপকারে লেগেছে এবং এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের 3টি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে যারা পরিষেবা দেয় এই পিপিইর ক্ষেত্রে। তাদের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এই পিপিইগুলি ক্রয় করতে পারছে এবং সেগুলো তাদের দেশের মানুষেরও জীবনমান উন্নয়নে সহায়তা করবে। একই সঙ্গে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিয়েও কথা বলেছেন এবং দুই দেশের একটা চমৎকার সম্পর্ক এটি এর মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে, সেই বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন। বেক্সিমকোর এই পিপি পার্কটি 25 একর জায়গার উপর গড়ে তোলা হচ্ছে মাত্র 6 মাসের মধ্যে এবং এখানে বিশ্বমানের পণ্য উৎপাদন হচ্ছে। পিপির গাউন, পিপির ভেতর যেই মাস্ক থাকে, সার্জিক্যাল মাস্ক, 5 লেয়ারের মাস্ক, 3 লেয়ারের মাস্ক এবং ডাক্তারদের ব্যবহারের জন্য বিশেষ N95 মাস্ক, সব কিছু এখানে তৈরি হচ্ছে এবং সেগুলো বিশ্বমানের। সেই সব তারা পরিদর্শন করছেন প্রত্যেকটি বিষয় এবং ইন্টারটেকের যে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেই মান নিয়ন্ত্রণ ব্যবস্থা সারা পৃথিবীতে সমাদৃত। তাদের সঙ্গে যৌথভাবে কিন্তু বেক্সিমকো এই পার্কটি স্থাপন করেছে এবং সেখানে 12,000 স্কোয়ার ফিটের যেই বিশেষায়িত ল্যাবটি, যেটি একটা সেন্টার অফ এক্সিলেন্স, সেখানেও কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি যে কত মান নিয়ন্ত্রণ করে একেবারে জীবাণুমুক্ত পরিবেশে পিপিইগুলি, পিপির গাউন সহ বিভিন্ন পণ্য উৎপাদিত হচ্ছে এবং বিভিন্ন কাঁচামাল বিভিন্ন দেশ থেকে এনে এখানে ফেব্রিক্স তৈরি করে, মেল্ট ব্লোন ফেব্রিক্স সহ বিভিন্ন কিছু তৈরি করে এই মাস্ক এবং গাউনগুলি অনিমেষ, যুক্তরাষ্ট্রের মতো একটি বাজারে ঢুকতে পারা যে কোনো পণ্য নিয়ে সেটি আসলে যে কোনো দেশের জন্য একটি বড় অর্জন। আগামীতে কি যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশে এই পণ্যগুলো রপ্তানির কোনো ধরনের সুযোগ সৃষ্টি হবে কিনা বা কোনো ধরনের পরিকল্পনা বেক্সিমকোর রয়েছে কিনা? এরই মধ্যেই কিন্তু বিভিন্ন দেশেই বাংলাদেশ থেকে পিপি যাবার ব্যাপারে অনেক বড় সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ পিপির বাজারটি মূলত চীনের দখলে ছিল এবং চীনই সারা পৃথিবীতে এটি নিয়ন্ত্রণ করেছে। সেই জায়গায় বেক্সিমকোর মতন এত বড় একটি পার্ক এবং দক্ষিণ এশিয়ার মধ্যে এটি প্রথম এবং এখানের যে সক্ষমতা সেটি আসলে বিশ্বমানের, কারণ WHO সহ বাংলাদেশের স্বাস্থ্য ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ বিভিন্ন দেশের অর্থাৎ ইউরোপ আমেরিকার বিভিন্ন স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা সার্টিফাইড হয়েছে। সেসব বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমাদের প্রতিবেদক রুহুল আমিন তিনিও আমার সঙ্গে ছিলেন সকাল থেকে এবং আমরা এর আগেও এসে কিন্তু এই পার্কটি পরিদর্শন করেছি। বিশ্ব বাজারে পিপির এই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কটি কতখানি ভূমিকা রাখতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কোন কোন দেশে যাবার সুযোগ রয়েছে? শুরুতেই আমি যে বিষয়টায় গুরুত্ব দিতে চাই যে করোনা সংক্রমণের পর আমরাও এই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, গাউন, মাস্ক, হেড কাভার, শু কাভার এগুলো কিন্তু ব্যবহার করেছি। সেগুলো হয়তো আমদানি করা ছিল বা দেশের অনেক কারখানায় তৈরি করা ছিল। তবে আজকে আমরা যেটি দেখলাম, বেক্সিমকো একটি নতুন ব্র্যান্ড উন্মোচন করলো, সেটির নাম হচ্ছে বেক্সিমকো হেলথ। এবং আমরা কারখানাগুলো আজকে ঘুরে দেখেছি মার্কিন অ্যাম্বাসেডারের সঙ্গে এবং আমরা দেখেছি প্রত্যেকটা প্রোডাক্টে সেই ব্র্যান্ড নেম লেখা আছে বেক্সিমকো হেলথ এবং এর সঙ্গে রয়েছে ইন্টারটেক, অর্থাৎ এই বিশ্বমানের প্রতিষ্ঠান, প্রায় দীর্ঘ 130 বছরের অভিজ্ঞতা, যারা ইউরোপ আমেরিকায় রাজত্ব করছে দীর্ঘদিন ধরে মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তাদের নামটি কিন্তু বেক্সিমকোর যে প্রোডাক্ট, প্রতিটি প্রোডাক্টে খোদাই করা থাকছে। অর্থাৎ এই পণ্যটি, এই পিপিইগুলো যখন বিদেশে যাক বা দেশের বাজারে বিক্রি হোক, সেগুলোতে কিন্তু স্পষ্ট লেখা থাকবে বেক্সিমকো হেলথ এবং ইন্টারটেক, এই দুইটা নাম কিন্তু লেখা থাকবে। এর অর্থ হচ্ছে এটি একেবারেই নিয়ন্ত্রিত, পরীক্ষাগারে প্রমাণিত এবং এর কোয়ালিটি কোনোভাবেই কম্প্রোমাইজ নয়। ঠিক এই স্ট্যান্ডার্ড এটাতে বজায় রাখা হয়েছে। যেগুলো আমরা এতদিন যেগুলো ব্যবহার করে আসলাম সেগুলোতে কিন্তু এরকম কোনো স্ট্যান্ডার্ড ব্র্যান্ড নেম সেগুলো আমরা দেখি নাই। তো অর্থাৎ সারা পৃথিবীর বাজারে
এটি রপ্তানি করার মতন সেই উপযোগিতা এর তৈরি হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশেই এই পণ্যগুলি যেতে পারে এবং যেহেতু এটি বিশ্বমানের এবং ইন্টারটেকের মতন 130 বছরের বিশ্বমানের একটি প্রতিষ্ঠানের সঙ্গে বেক্সিমকো যৌথভাবে মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই প্রোডাক্টগুলি তৈরি করছে, সুতরাং সারা পৃথিবীতেই এরই মধ্যে চাহিদা তৈরি হয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গাজীপুর থেকে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। যেহেতু ইতিমধ্যে টিকা আমরা দেওয়া শুরু করেছি, ভ্যাকসিন শুরু হয়েছে, অনেক কথা শুনতে হয়, এসব কথা কান দিলে চলে না। আমরা যে অনেকে তো বলছে বাংলাদেশ ভ্যাকসিন আসবে না, অনেক উন্নত দেশও কিন্তু আনতে পারেনি। আমি কিন্তু কোনো দিকে তাকাইনি। আমার কাছে মানুষ সব থেকে বড়, মানুষের জীবন বড়। আমি যখন প্রথম ভ্যাকসিনের জন্য টাকা দেই 1000 কোটি টাকা আলাদা রেখে আমি সঙ্গে সঙ্গে অ্যাডভান্স করে দিয়েছিলাম যে যখনই ভ্যাকসিন তৈরি হবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখনই অনুমোদন দেবে সকলের আগে যেন বাংলাদেশ পায়, এবং সেটাই আজকে প্রমাণিত সত্য। তবে আমি ভারতকেও ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে 20 লক্ষ ডোজ তারা দিয়েছেন উপহার হিসেবে এবং এখন আরও অনেকেই দিতে চাচ্ছেন, কিন্তু আমরা আমাদের যেটা প্রয়োজন আমরা কিন্তু নিয়ে এসেছি। সেই ক্ষেত্রে মানুষের মাঝে একটু দ্বিধা ছিল প্রথম দিকে, তো এখন সেই দ্বিধাটা নাই। তবে এখানে যুবলীগের একটা দায়িত্ব আছে যে বিশেষ করে আমরা বলেছি যে 40 বছরের উপরে যারা, আর বিশেষ করে শিক্ষক থেকে শুরু করে অন্যান্য যারা সবসময় মানুষের পাশে কাজ করতে হয় যাদেরকে, তাদেরকে আগে দিতে হবে। সে মানুষের মাঝে এই ভয়টা দূর করতে হবে, সবাই যেন ভ্যাকসিনটা নেয় সে ব্যবস্থা করে মানুষের পাশে দাঁড়াতে হবে। আর তবে এই ভ্যাকসিনটা নেওয়ার পরে বা টিকা গ্রহণের পরেই কিন্তু এই মাস্ক খোলা যাবে না। আমি ধন্যবাদ জানাই যে করোনাকালীন সময় যুবলীগ সাধারণ মানুষের মাঝে মাস্ক সরবরাহ করেছে, তারা যাতে মাস্ক পরে তার জন্য উদ্বুদ্ধ করেছেন। টিকা নেওয়ার পরেও কিন্তু স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হাত পরিষ্কার করতে হবে এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এ ব্যাপারে সকলকে মানে স্বাস্থ্য সুরক্ষাটা সবসময় মেনে চলতে হবে, এটা সবাইকেই নজরে রাখতে হবে এবং এটা যুবলীগ করবে সেটা আমি চাই। আর আমি এটাই বিশ্বাস করি যে এই যুবরাই তো বাংলাদেশ স্বাধীন করেছে, এই যুবকরা জাতির পিতার নেতৃত্বে সব সময় সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কাজে তাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। কারণ আমাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু আজকে তরুণরাই তো আগামী প্রজন্ম এবং প্রজন্মের পর প্রজন্ম এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমি এই কথা বলে যুবলীগের এই অনুষ্ঠানে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আবারও বলবো যে আজকের দিনে এটাই শপথ নিতে হবে, আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ব, সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আবারও যুবলীগের সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, যুবলীগের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি গণভবন থেকে সরাসরি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ছিলাম তার বক্তব্যে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত জিয়াউর রহমান সহ অন্যদের খেতাব বাতিলের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সকালে গাজীপুরের চন্দ্রায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত থাকার দালিলিক প্রমাণে খন্দকার মোশতাক ও জিয়াউর রহমান সহ আরও অনেকের নাম এসেছে। এ বিষয়ে গঠিত উপকমিটি আগামী সভায় বঙ্গবন্ধু হত্যায় কার কি ভূমিকা ছিল তার প্রমাণ পেশ করবে। যাচাই বাছাই শেষে জড়িত থাকার প্রমাণ মিললে তাদের সম্মানসূচক খেতাব বাতিল করা হবে। এর আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত 4 জনের সনদ সম্মাননা বাতিল করা হয়েছে বলেও জানান মুক্তিযুদ্ধ মন্ত্রী। খন্দকার মোশতাক, জিয়াউর রহমান, তারপর আরও অনেকের নাম আসছে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত দালিলিক প্রমাণ সহ। সেই জন্য আমরা একটা উপকমিটি করেছি
যে আগামী মিটিংয়ে কার কি ভূমিকা ছিল, হ্যাঁ, বঙ্গবন্ধুর হত্যার সময় কী কী দলিল প্রমাণ আছে সেগুলো সহ পেশ করার জন্য, এবং তাহলে তাদের সেই সম্মানসূচক যে এগুলো আছে, পদবি আছে, সেগুলো বাতিল হবে। আল জাজিরার সম্প্রচার দেশে বন্ধ করা যায় কিনা এ বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে হাইকোর্ট। পরবর্তী শুনানি 15 ফেব্রুয়ারি। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। অ্যামিকাস কিউরিরা রিটের গ্রহণযোগ্যতা আছে কিনা, আল জাজিরার সম্প্রচার বন্ধ করা যাবে কিনা সহ 6টি পয়েন্টে মতামত দেবেন। শুনানিতে বিটিআরসির আইনজীবী জানান, ফেসবুক, টুইটার, ইউটিউবে কিছু মানহানি ঘটলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা সম্ভব। তবে হাইকোর্ট যেভাবে আদেশ দেবে সেভাবে কাজ করবে বিটিআরসি। তিনি আরও জানান, আল জাজিরার ট্রান্সমিশন বন্ধ করা যাবে না, তবে বাংলাদেশের একটা রেগুলেশন হচ্ছে, তার মধ্যে সবাইকে কাজ করতে হবে দায়িত্ব অনুযায়ী। বিটিআরসি একা পারবে না। বন্ধ হচ্ছে না অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি। মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগও রয়েছে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় ঝুঁকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। মিরপুরের শেওড়াপাড়া মুর্শিদ বেকারি নামের এই কারখানার পণ্য যায় বিভিন্ন দোকানে। এখানে তৈরি হয় কেক, বিস্কুট, পাউরুটি সহ বিভিন্ন খাবার। তবে খাদ্যপণ্য তৈরি করার মতো প্রয়োজনীয় পরিবেশ নেই কারখানাটিতে। ভেতরেই কর্মীদের পরিচ্ছন্ন হওয়ার স্থান। এর ঠিক পাশের চুল্লিতেই বানানো হচ্ছে কেক, বিস্কুট। এগুলোতে কী ধরনের রং ব্যবহার করা হচ্ছে তা নিয়েও আছে প্রশ্ন। হাতে না, আমি তো এদেরকে সব কিছু দেওয়া আছে, এদের ড্রেস দেওয়া আছে, যখন ড্রেস ওই তো মানে একটা ড্রেস তো মনে করেন 2 দিন পরা দেন, এটা আজকে করছে, এটা আবার দিয়ে দিলে আবার কালকে আবার। স্বাস্থ্যবিধি না মেনেই খোলা জায়গায় বিক্রি হচ্ছে বিভিন্ন খাদ্য। এর ঝুঁকি নিয়ে খুব একটা সচেতন নন ভোক্তারা। এই খাবার যে খারাপ সেটা বলে তো যাচ্ছে না, সব খাবারই ভেজাল। বাসায় গেলে সমস্যা হইতে পারে, পেটে ব্যথা হইতে পারে। কিভাবে বানাই এটা বানানো জানি না, এটি তো আমরা বাসায় বানাইতে পারি না। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, মনিটরিং ব্যবস্থার ঘাটতি থাকায় ভেজাল খাদ্যের ছড়াছড়ি রাজধানী জুড়ে। সারা বছর একটা সমন্বিতভাবে কার্যক্রম গ্রহণ করা এবং সর্বোপরি যা চিহ্নিত অপরাধীকে দ্রুত শাস্তির আওতায় আনা অত্যন্ত জরুরি। যদি দ্রুত শাস্তির আওতায় না আনা হয় তাহলে অপরাধীদের অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব বলে মনে হয় না। বিশেষজ্ঞদের মতে ভেজাল ও মানহীন খাবার কেবল সাময়িক নয়, দীর্ঘমেয়াদেই নানা ক্ষতির কারণ হতে পারে। তাই নজরদারি বাড়ানোর পাশাপাশি ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ায় জেলা পুলিশের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিতে দুপুরে ধর্মঘট প্রত্যাহার করেন সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। এর আগে মালিক সমিতির দুপক্ষের দ্বন্দ্বের জেরে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয় ভোর 6টায়। ধর্মঘটে ব্যাপক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভোরে ঢাকার উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়ে গেলেও আশপাশের জেলার কোনো বাস ছেড়ে যায়নি বগুড়া টার্মিনাল থেকে। তবে রাজশাহী বিভাগের বাইরে থেকে আসা বাস চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। এদিকে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, সদস্যকে হত্যা চেষ্টা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত 3টি মামলা দায়ের করা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মোহন সহ 20 জনকে আসামি করা হয়েছে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এর আগে টিকা নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, আইনমন্ত্রী আনিসুল হক সহ আরও অনেকে। সকাল থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে করোনার টিকা কর্মসূচি। টিকা নিতে কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনলাইন ছাড়া টিকা কেন্দ্রেও রয়েছে নিবন্ধনের সুযোগ। প্রথম ডোজের টিকা নেয়ার সময় গ্রহীতাকে জানিয়ে দেওয়া হচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ। সারা দেশে করোনার টিকা কর্মসূচির ৪র্থ দিনে আজ বেলা ২:৩০ পর্যন্ত চলবে টিকাদান। রাজধানীতে ২০৪টি সহ সারা দেশের মোট ২,৪০০ কেন্দ্রে চলছে টিকাদান কর্মসূচি। যদি মাননীয় প্রধানমন্ত্রী সে ধরনের সাহসী সিদ্ধান্ত না নিতেন
যে এই ভ্যাকসিন অ্যাপ্রুভালের আগে তিনি কিন্তু $60 মিলিয়ন অগ্রিম টাকাটা দিতে রাজি হয়েছেন। ওর কারণেই আজকে আমরা কিন্তু সবাই, আপনাদের অনেক বন্ধু বান্ধবরা আছেন, আত্মীয় স্বজনরা বিদেশে আছেন, আমার তো যত বন্ধু বান্ধব বিদেশে, তারা বলতেছে তারা জুলাই অগস্টের আগে কিন্তু পাবে না। করোনা টিকা কর্মসূচির আরো বিস্তারিত জানাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, আজ তো প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা, সেই সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী এবং আইনমন্ত্রী আনিসুল হক সহ আরো অনেকেই এই কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন। তো এখনো তো টিকা কার্যক্রম চলছে, সেখান থেকে টিকা গ্রহণের পর বিশিষ্ট ব্যক্তিরা কি জানিয়েছেন এবং আজ আর কতক্ষণ চলবে এই কর্মসূচি সেখানে? কর্মসূচি একেবারে শেষের দিকে, অর্থাৎ এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে নীরবতা বলা চলে। ঘন্টা দুয়েক আগেও এই জায়গাটি বেশ সরব ছিল, একটা উৎসব মুখর পরিবেশ ছিল, অনেকে এসেছেন এখানে টিকা দিতে এবং এরই মধ্যে কার্যক্রম বলা চলে একেবারে শেষ, অর্থাৎ আমরা ভেতরে আর তেমন কাউকে দেখতে পাচ্ছি না। যদিও এই সময়টা 2:30 পর্যন্ত বেঁধে যায়, কিন্তু টিকা গ্রহীতার সংখ্যা এই মুহূর্তে নেই। আপনি বলছিলেন যে টিকা নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টা, প্রধানমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি যেটি বলেছেন যে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের থেকে অনেক আগে টিকা পেয়েছে এবং অনেক উন্নত দেশে যখন টিকা পায়নি তার আগে বাংলাদেশ টিকা পেয়েছে, টিকার প্রয়োগ শুরু হয়েছে এবং খুবই সুন্দর সফল ভাবে সেই টিকাদান কার্যক্রম চলছে। মানুষ টিকা নিচ্ছেন এবং কেন্দ্রগুলোতে এখন ব্যাপক উপস্থিতি। যত দিন যাচ্ছে মানুষের আগ্রহ তত বাড়ছে তিনি বলেছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে বয়সসীমাটা কমানোই মানুষের আগ্রহটা আরও বেড়েছে। এটিকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শী সিদ্ধান্ত বলে তিনি উল্লেখ করেছেন। বলেছেন যে বয়সসীমা 55 থেকে 40 করার ফলে মূলত মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এবং আগামীতে এই বয়সসীমা আরও কমানো হতে পারে বলেও তিনি জানিয়েছেন। সামগ্রিকভাবে সারা বাংলাদেশে টিকাদান কর্মসূচি আজকের মতো প্রায় শেষের দিকে। 2400 কেন্দ্রে টিকাদান চলছে। ঢাকায় কেন্দ্রের সংখ্যা 50 থেকে নামিয়ে এটি 48 এখন করা হয়েছে এবং এ পর্যন্ত, অর্থাৎ আজকে চতুর্থ দিন, এ পর্যন্ত টিকা নিয়েছেন 1,79,000-এর মতো মানুষ। আজকের হিসাবটি হয়তো আমরা সন্ধ্যা নাগাদ পেয়ে যাব। তবে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন এবং আজকে চতুর্থ দিন, অর্থাৎ গত 4 দিনে আজকে কিন্তু সব থেকে বেশি আমরা উপস্থিতি পেয়েছি এবং এটি আরও হয়তো সামনে আরও বাড়বে। তো এই ছিল আমার কাছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে টিকাদান কর্মসূচির সবশেষ। অর্থাৎ দিন যত যাচ্ছে টিকা গ্রহণের আগ্রহ মানুষের মধ্যে ততটাই বাড়ছে। হাসান মিসবা, আপনাকে ধন্যবাদ। বিভিন্ন জেলায় চতুর্থ দিনে চলছে করোনা টিকাদান। টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের বুথে চলছে নিবন্ধন। সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত চলছে টিকা দেয়া। লক্ষ্মীপুরে টিকা কেন্দ্রে ভিড় করেন সরকারি কর্মকর্তা ও কর্মচারী সহ নানা পেশার মানুষ। জেলা কারাগারেও বন্দীদের টিকা প্রয়োগ হয়েছে। প্রথমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বিচারাধীন মামলার বন্দীদের টিকা দেওয়া হচ্ছে, এরপর অন্য আসামিদেরও টিকা দেওয়া হবে। বরিশাল বিভাগের 540টি বুথে চলছে টিকাদান। গত 3 দিনে টিকা নেওয়া কেউ পার্শ্ব প্রতিক্রিয়ায় আক্রান্ত হননি বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ। তারা বলছে কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুযোগ থাকায় বেড়েছে আগ্রহ। এছাড়া রাজশাহী, নাটোর সহ বিভিন্ন জেলায় চলছে টিকা কর্মসূচি। টিকাদান কার্যক্রমের আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে আজ এখন পর্যন্ত কতজনকে টিকা দেওয়া হয়েছে? মহানগরীর যে টিকাদান কেন্দ্রগুলো রয়েছে সেই হিসাব এসছে কিনা? আর একটু বিশেষ করে জানতে চাইবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কেমন ভিড়, সেখানে আগ্রহ কেমন মানুষের? আসলে টিকাদানের যে বিষয়টি প্রতিদিনই মানুষের আগ্রহ বাড়ছে, যে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন, আজকে কিন্তু চতুর্থ দিনেও টিকাদানের যে আগ্রহ মানুষের সেইটি বাড়ছে। কেননা গত কয়েকদিনে যেসব টিকা দেওয়া হচ্ছে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর আমরা পাইনি। আমরা দেখেছি যে সর্বোচ্চ 90-এর উপরের বয়সের মানুষও এখানে টিকা গ্রহণ করেছেন এবং তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে 4টি বুথে এখানে টিকা দিতে আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে টিকাদানের যে কর্মসূচি সেটি একেবারেই শেষ পর্যায়ে চলছে। তবে এখানে কিছুক্ষণ আগে রাজশাহী সিভিল সার্জন ছিলেন ডাক্তার কাইয়ুম তালুকদার, তার সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এই গেল 3 দিনে
রাজশাহীতে প্রায় 5,000-এর বেশি টিকাদানের জন্য যে নিবন্ধন সেটি হয়েছে এবং টিকা গ্রহণ করেছে 3,100-র কিছু বেশি মানুষ। তিনি বলছেন যে মানুষের মধ্যে শুরুর দিকে যে ভীতিটা ছিল সেইটি কিন্তু একেবারে দূর হয়ে গেছে। পাশাপাশি যে 55 বছরের ঊর্ধ্বে টিকার নিবন্ধনের যে বিষয়টি ছিল সেইটি যখন বয়সসীমা কমে এনে 40 করা হয়েছে, এতে মানুষের আগ্রহ পিছনে বেড়েছে। আমরা দেখেছি যে রাজশাহীতে সর্বপ্রথম এই টিকা গ্রহণ করেছে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য এবং তারপরে জেলা প্রশাসক সহ অন্যান্যরা গ্রহণ করেছে। আজকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে কিন্তু টিকা গ্রহণ করেছে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই সময় পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছিলেন যে টিকা গ্রহণের পরে বা আগে যে মানুষের ভীতি যারা ভয় করছে সেইটি তারা যেন ভয় না করে। টিকা গ্রহণের সময় তিনি বুঝতেই পারেনি যে আসলে টিকাটি তাকে দেওয়া হচ্ছে এবং এর পরবর্তী এখন পর্যন্ত যেসব পুলিশ সদস্য টিকা গ্রহণ করেছে তাদের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি বলে তিনি জানেন। সেক্ষেত্রে শুধু পুলিশ বাহিনী নয়, সারা দেশের সাধারণ মানুষকে টিকা গ্রহণ বা টিকা নেয়ার তিনি আহ্বান জানিয়েছেন যে করোনার যে প্রকোপ সেটি থেকে রক্ষা পেতে টিকার কোনো বিকল্প নেই এবং আমাদের যে টিকা দেওয়া হচ্ছে সেটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিন্তু আমরা দেখছি যে উপজেলা পর্যায়ে রাজশাহীর যে 9টি উপজেলা আছে সেখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে টিকা দানের ব্যবস্থা করা হয়েছে এবং এই ক্ষেত্রে বলা হচ্ছে যে শুধু আপাতত এখন হাসপাতালগুলোতে দেওয়া হচ্ছে, কারণ কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা যায় সেক্ষেত্রে তাৎক্ষণিক যেন তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয় এইটি বিবেচনা করে মূলত আপাতত রাজশাহীর যেসব উপজেলাগুলোতে হাসপাতাল আছে, স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেগুলোতেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। করোনা টিকা প্রয়োগের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাজশাহী থেকে। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনের দরজা 2.5 থেকে 3.5 ফুট উঁচু, ফলে ট্রেনে ওঠানামা করতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সবচেয়ে বেশি বিপাকে প্রবীণ নাগরিক, নারী, প্রতিবন্ধী ব্যক্তি কিংবা দৃষ্টিহীন যাত্রীরা। দেশের 464টি রেল স্টেশন প্ল্যাটফর্মের বেশিরভাগই এখনও যাত্রীবান্ধব করা হয়নি, যার মধ্যে রয়েছে দেশের সবচেয়ে বড় রেল স্টেশন কমলাপুরও। বাংলাদেশ রেলওয়ের সিটিজেন চার্টারে সুস্পষ্টভাবে বলা আছে, যাত্রীদের ট্রেনে ওঠানামা সহজ, আধুনিক ও নিরাপদ করবে কর্তৃপক্ষ। তবে সেই কথা যেন অনেকটাই কাজের গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নেই। কমলাপুর স্টেশনে দেখা যায় ট্রেনের কামরা প্ল্যাটফর্মের বরাবর না হওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে জীবনে ঝুঁকি নিয়েই ট্রেনে ওঠানামা করছেন। স্টেশনের মোট 12টি প্ল্যাটফর্মের কোনোটিই ট্রেনের দরজা সমান উঁচু নয়। সবচেয়ে বেশি ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠানামা করেন প্রবীণ যাত্রীরা। উঁচু বেশি এত কম বেশি হওয়ার কারণে খুবই অসুবিধা হয়, আমাদের বৃদ্ধ মানুষরা ওঠানামা করা খুব কষ্ট হয়। এখান থেকে নামতে গেলে আমাদের খুব কষ্ট হলো, আর এরকম নামতে গেলে আমি উল্টা হয়ে ঘুরে নামলাম। স্বাধীনতার আগে ও পরে প্রায় 160 বছরেও আধুনিক হয়নি স্টেশনগুলো। গত এক দশকে রেলওয়েতে বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও যাত্রী সেবা ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে। ব্যাগ লাগেজ থাকতে পারে, বাচ্চা ধরবে না লাগে ধরে নামাইতে হলো বাচ্চাকে ধরে, কারণ আমরা যদি না আসতাম ওরা এভাবে ইজি ফিল করতো না। একটু এরকম হইলে ঢালু হইলে আর নিচে হইলে ভালো হইতো। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেল কর্তৃপক্ষের অদূরদর্শিতার কারণেই স্টেশনগুলো যাত্রী বান্ধব হয়নি। আমরা অতীতে খরচ কমানোর নামে এই যে ফ্লোরগুলি করে ফেলেছি তার উপরে আবার ছাদ দিয়ে ফেলেছি, এখন কিন্তু সেইটাকে আমরা উপরেও নিতে পারছি না। তবে ধীরে ধীরে সব প্ল্যাটফর্ম উঁচু করার উদ্যোগ নেওয়ার দাবি রেলমন্ত্রীর। ব্রডগেজ ট্রেন চলে সেখানে ব্রডগেজের সমান উঁচু প্ল্যাটফর্ম, আর যেখানে ব্রডগেজ এবং মিটার গেজ উভয় ধরনের ট্রেন চলে সেখানে মিটার গেজের সমান আমরা আমাদের প্ল্যাটফর্মগুলো আমরা উঁচু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবশ্য নতুন তৈরি করা স্টেশনগুলোর প্ল্যাটফর্ম নির্মাণেও ভুল নকশার তথ্য পাওয়া গেছে। ট্রেন থেকে নামা কিংবা ওঠার সময় পা পিছলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এতে রেলওয়ের কিছু যাবে আসবে না, কিন্তু দুর্ঘটনা ঘটলে ভুগবে আপনার পরিবার এবং আপনি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন বিরতিহীন সংবাদ দুপুরে। বিরতিহীন সংবাদ দুপুরে আরও যা যা থাকছে। করোনায় বিশেষ ছাড়ে 1 বছরে খেলাপি ঋণ কমেছে 5,500 কোটি টাকা। ভবিষ্যতে নজরদারি বাড়ানোর পরামর্শ।
কাল শুরু ঢাকা টেস্ট, সমতায় সিরিজ শেষ করতে উইন্ডিজের বিপক্ষে জয় চায় বাংলাদেশ। সাকিবের পর ইনজুরিতে সাদমান। ফেসবুকে পেজ খুলে চমকপ্রদ বিজ্ঞাপন, বিদেশি নামী ব্র্যান্ডের প্রসাধনীর বিজ্ঞাপন দেখে ক্রেতারা যোগাযোগ করলে পাঠাতে বলেন টাকা, আর টাকা পেলেই বন্ধ যোগাযোগ। 1 বছরে জেনিফার প্রবাল দম্পতি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। মোহাম্মদপুর থেকে দম্পতিকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানায় সিআইডি। অল এসেনশিয়াল বাই জেরিন নামের ফেসবুক পেজে চমকপ্রদ সব বিদেশি ব্র্যান্ডের প্রসাধনীর বিজ্ঞাপন যুক্তরাষ্ট্র থেকে এনে দেয়া হবে অর্ধেক দামে। এমন প্রলোভনে মোহাম্মদপুরের এক অনলাইন ব্যবসায়ী হারান 4 লাখ টাকা। ভাগে ভাগে অনেক ভাগে টাকা নিল আমার কাছ থেকে, 20-30 করে। আর প্রত্যেকটা প্রোডাক্ট আমার মোট 4 লাখ টাকার মধ্যে দিয়েছি। আর প্রত্যেকটা প্রোডাক্টের 3 পেমেন্ট আমার ছিল, যে যা যা কিনবে সম্পূর্ণ টাকাটা আমি ওকে আগে। একাধিক অভিযোগ পেয়ে তদন্তে নামে সিআইডি। গ্রেপ্তার করা হয় পেজের মালিক জেনিফার তালুকদার ও তার স্বামী প্রবাল তালুকদারকে। সিআইডি জানায় 2019 সালে এই দম্পতি ফেসবুকে পেজ খুলে বিদেশি ব্র্যান্ডের প্রসাধনীর ছবি সংগ্রহ করে অর্ধেক দামে বিক্রির বিজ্ঞাপন দেয়। অগ্রিম টাকা পেলেই বন্ধ করে দেয় যোগাযোগ। করোনার আগে থেকে শুরু করে 2019 সালের এ থেকে শুরু করে তো এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ এবং তার যে ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা 20 থেকে 25 লাখ টাকার মতো লেনদেনের তথ্য পেয়েছি, এবং এর মধ্যে হয়তো মানুষকে 1 লাখ টাকার হয়তো মালামাল দিয়েছে, এবং যে সামগ্রীগুলো দিয়েছে এটাও যে বাইরে থেকে আনছে তারও কোনো প্রমাণ দিতে পারে না। পুলিশ বলছে ইয়াবা আসক্ত স্বামী স্ত্রী নেশার টাকা জোগাড় করতেই প্রতারণার আশ্রয় নেয়। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল থেকে ও লেভেল করে নর্থ সাউথে পড়ালেখা করছে, এবং তার হাজব্যান্ড প্রবাল চৌধুরী সে শান্তামারিয়াম ইউনিভার্সিটি থেকে সে ফ্যাশন ডিজাইনিং পড়ালেখা করছে, কিন্তু টোটালি দুজনের কোনো সার্টিফিকেট নাই। শুধুমাত্র এই ফেসবুকে কিভাবে ব্যবসা করতে হয় এই টাইপের কিছু তথ্য জেনে, কিছু টার্ম টেকনোলজি এগুলো জেনে মানুষকে প্রতারিত করে আসছিল। প্রতারক দম্পতি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। প্রতারণা থেকে বাঁচতে অনলাইন কেনাকাটায় সতর্ক হতে বলছে সিআইডি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী মে-জুন মাসের ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা বাতিল করেছে পিয়ারসন এডএক্সেল। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কেমব্রিজ। স্কুল কর্তৃপক্ষ বলছে অনলাইনে মক টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হতে পারে, সে প্রস্তুতি নিয়ে রাখছে তারা। দেশে বেশিরভাগ ইংলিশ মিডিয়াম স্কুলের কারিকুলাম পরিচালিত হয় যুক্তরাজ্যের পিয়ারসন এডএক্সেল বোর্ড এবং কেমব্রিজ বোর্ডের অধীনে। গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিদগ্ধ হয়ে এক শিশু নিহত হয়েছে। পুড়ে গেছে কলোনির 18টি কক্ষ। গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ জানান, সকাল 7:30টার দিকে তেলিরচালা এলাকায় একটি কলোনিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট সেখানে যায়। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘরে তালাবদ্ধ অবস্থায় এক শিশু আগুনে পুড়ে মারা যায়। স্থানীয়রা জানায়, শিশুটির মা ঘরে তালা দিয়ে পাশের বাড়ি গেলে আগুনে শিশুটির মৃত্যু হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সাতক্ষীরায় জেএমবির বোমা হামলা মামলায় 8 জনকে 13 বছর এবং 10 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক শরীফুল ইসলাম এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 1 জনকে খালাস দেওয়া হয়। দুপুর 12টার দিকে মামলার 19 আসামির সবাইকে আদালতে তোলা হয়। রায়ে সন্তোষ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, তবে ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন আসামি পক্ষের আইনজীবী। সাতক্ষীরা আদালতের পিপি আব্দুল লতিফ জানান, 2005 সালের 17 আগস্ট শহরের শহীদ রাজ্জাক পার্ক, জেলা জজ আদালত চত্বর সহ 5টি জায়গায় একযোগে জেএমবি বোমা হামলা চালায়। এই ঘটনায় পুলিশ সদর থানায় 6টি মামলা করে। গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পরিবহনের সময় রাজধানীর তেজগাঁ থেকে একটি পিকআপ ভ্যান আটক করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 100 কেজি গাঁজা।
আটক করা হয়েছে পিকআপের চালক ও সহকারীকে। পুলিশ বলছে এরা মাদক বহনকারী। মূল ব্যবসায়ীদের ধরতে অভিযান চলছে। বড় একটি মাদকের চালান ঢুকছে ঢাকায়, এমন তথ্যে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। কিছুক্ষণ পর আসলো একটি পিকআপ ভ্যান। গতিরোধ করে চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদে জানা গেল গাঁজা আছে গ্যাস সিলিন্ডারে। বিশেষ কায়দায় লুকানো থাকা সেই গাঁজা বের করলেন সহকারী। বের হলো 100 কেজি গাঁজার প্যাকেট। ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসতেছিলাম স্যার, এটা পরে দিতে পারছি না জায়গা মতো, স্যার এটা পরে আমরা আমাদেরকে গাড়ি এই ভাড়া দেয়, আমরা স্যার ওইদিকে পৌঁছায় দিই স্যার। আমরা পার পিস কেজি হিসাবে 500 টাকা দেয়। এই চালানটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার এক মাদক কারবারির কাছে পৌঁছানোর কথা ছিল বলে জানায় পুলিশ। এই চক্রটা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন জায়গায় মাদক সাপ্লাই দিচ্ছে, এটা আমরা কিছুদিন আগে তথ্য পাই। এটা ভেরিফাই করতে যেয়ে আমরা এটা সন্ধান পাই এবং আমরা জানতে পারি এরা আসছে একটা বড় পরিমাণ মাদকের চালান নিয়ে। তো সেটা ট্র্যাকিং করতে যেয়ে ফরচুনেটলি আপনাদের সাথে নিয়েই আজকে আমরা ধরে ফেললাম। প্রায়ই পুলিশের অভিযানে রাজধানীতে মাদকের বড় বড় চালান ধরা পড়ছে, তারপরও থামছে না মাদক ব্যবসা। মাদকদ্রব্য উদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি, যে যার কাছ থেকে আপনি রিকভারি করলেন সেই আসলে মূলত মূল আসামি। এরপরে আপনি কার মাধ্যমে আসলো, কে আনলো, সেটা কিন্তু এভিডেন্সিয়ালি তাকে প্রমাণ করা আইনগতভাবে খুবই জটিল এবং সম্ভব হয়ে ওঠে না। তো আমরা চেষ্টা করে থাকি, আমরা এরকম এই মামলাটিও আমরা গভীরভাবে তদন্ত করব। মাদক পরিবহনে নানান কৌশল বের করছে ব্যবসায়ীরা। গত 31 জানুয়ারি যাত্রাবাড়িতে একটি সবজি ভর্তি পিকআপ আটক করে ডিবি, যেটিতে লুকানো ছিল 50 কেজি গাঁজা ও 10,000 ইয়াবা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ঋণ শোধে বিশেষ ছাড় দেওয়ার কমে এসেছে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ। এক বছরের ব্যবধানে যা কমেছে 5,500 কোটি টাকা। গেল ডিসেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 88,734 কোটি টাকায়। আগামীতে খেলাপি যাতে না বাড়ে সে ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। Ms. Baldwin, aye. Mr. Barrasso. Cassidy. Mr. Cassidy. At 56, the nays are 44, and pursuant to SRS 47, being voted in the affirmative on the foregoing question, the Senate shall proceed. মিয়ানমারের ইয়াঙ্গুনে অং সান সুচির দল এনএলডির কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। ফেসবুক পোস্টে এনএলডি জানিয়েছে মঙ্গলবার রাত 10টার দিকে অভিযান চালানো হয়। এদিকে গতকাল পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর টানা 5ম দিনের মতো আজ সকালে আবারও বিভিন্ন শহরের রাস্তায় সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। গত সপ্তাহে অং সান সুচি এবং তার দলের বেশিরভাগ সদস্য আটকের পর থেকেই ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির কার্যালয় বন্ধ ছিল। সেনা অভ্যুত্থান এবং অং সান সুচিকে গ্রেপ্তারের প্রতিবাদে কয়েকদিন ধরেই মিয়ানমার জুড়ে চলছে বিক্ষোভ। এর মধ্যেই মঙ্গলবার রাতে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডির সদর দপ্তরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। দলটির অভিযোগ, দরজা ভেঙে ওই কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালিয়ে সবকিছু ধ্বংস করা হয়েছে। এ সময় দলের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। সেখান থেকে বেশ কিছু নথি এবং কম্পিউটার হার্ডওয়্যার জব্দ করা হয়েছে বলেও দাবি এনএলডির। এদিকে সহিংস হয়ে উঠছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। বুধবার সকালেও বিভিন্ন শহরের রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। মঙ্গলবার নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নামায় রাজধানী নেপিদোয় কয়েক হাজার বিক্ষোভকারীর ওপর রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। আহত কয়েকজনের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বিবিসি। এই কয়েকদিনের বিক্ষোভের মধ্যে মঙ্গলবারই সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। সেই সঙ্গে অং সান সুচি সহ বাকি নেতাদের মুক্তির দাবিও জানিয়েছে। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় বিশ্বে একদিনে 13,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 23,52,000 ছাড়ালো।
নতুন 4.25 লাখ রোগী নিয়ে মোট আক্রান্ত 10,74 লাখের বেশি। টানা 1 মাস ধরে বিশ্বে করোনা আক্রান্ত কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে করোনায় প্রাণহানি না কমলেও কমেছে শনাক্তের হার। গত সপ্তাহে বিশ্বে 31 লাখ রোগী শনাক্ত হয়েছে, যা এর আগের সপ্তাহের তুলনায় 17% কম। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 3,200-র বেশি মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি প্রায় 4,80,000। তবে দেশটিতে কমেছে সংক্রমণের হার। নতুন 95,000-এর বেশি রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের মোট আক্রান্ত 2,77 লাখের বেশি। ব্রাজিলে একদিনে প্রায় 1350 মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে 51,000 মানুষের দেহে। দেশটিতে বড় পরিসরে শুরু হয়েছে বয়স্কদের টিকাদান কর্মসূচি। এদিকে পেরুতে চীনের সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তি। যুক্তরাজ্যে মঙ্গলবার প্রাণ গেছে 1052 জনের। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা 1,13,000 ছাড়িয়েছে। দেশটিতে নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সরকার। এছাড়াও স্পেনে 766, জার্মানিতে 674 ও রাশিয়ায় 530 জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিনিষেধের মেয়াদ। ভারতে নতুন করে 85 জনের প্রাণহানি হয়েছে। রাশিয়ার স্পুতনিক 5 টিকার প্রয়োগ শুরু করেছে ইরান। প্রথমে সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে এই টিকা। আর ইইউভুক্ত প্রথম দেশ হিসেবে স্পুতনিক 5 ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে হাঙ্গেরিতে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 ম্যাচ সিরিজ সমতায় শেষ করতে কাল ঢাকা টেস্টে উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু সকাল 9:30টায়। সাকিবের শূন্যতা, ম্যানেজমেন্টের চিন্তা। টাইগার অলরাউন্ডারের চোটে ঢাকা টেস্টের দলে সৌম্য সরকার, সাদমানও ছিটকে গেছেন। সিরিজে সমতা ফেরাতে 2 পেসার ও 3 স্পিনার খেলানোর ইঙ্গিত ম্যানেজমেন্টের। জায়গা হারাতে পারেন মুস্তাফিজ, ফিরতে পারেন আবু জায়েদ রাহি। এই পেসারের সঙ্গী হতে পারেন তাসকিন আহমেদ অথবা হাসান মাহমুদ। অন্যদিকে ছন্দে ফেরা ওয়েস্ট ইন্ডিজ ধারাবাহিকতা চায় মিরপুরেও। টাইগারদের ভয়ের নাম চট্টগ্রাম টেস্টের জয়ের নায়ক কাইল মেয়ার্স। ঢাকা টেস্টের সঙ্গে সিরিজ জয়ের চোখ ক্যারিবীয়দের। ঢাকার অদূরে কেরানীগঞ্জে হতে পারে কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম। ফুটবল ফেডারেশনকে প্রস্তাব দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রস্তাবে ইতিবাচক বাফুফে জানিয়েছেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ফেডারেশন সভাপতি আতাউর রহমান মানিক। স্টেডিয়ামের ডিজাইন ও সুযোগ সুবিধা নিশ্চিতে প্রয়োজনে আন্তর্জাতিক প্রতিষ্ঠান যুক্ত হবে জানিয়েছেন তিনি। ফিফার গাইডলাইন মেনে একটা কমপ্লায়েন্স স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে গেল কয়েক মাস দফায় দফায় মিটিং করেছে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়। পূর্বাচলে জমির খোঁজও করেছে বাফুফে। এরই মাঝে ফেডারেশনের কাছে এসেছে নতুন প্রস্তাব। কেরানীগঞ্জে একটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সাংসদ ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নিজ উদ্যোগেই জমির খোঁজও দিয়েছেন তিনি। নতুন প্রস্তাবে ইতিবাচক বাফুফে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ওনার এলাকায় একটা জায়গা আছে যেটা ফুটবল মাঠের জন্য দেয়া যেতে পারে। ইতিমধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব কথা বলেছেন এবং আমরা আশা করতেছি যে খুব শীঘ্রই এই জায়গাটা আমরা পেয়ে যাব এবং এই জায়গাটা পেয়ে গেলে আমরা আপাতত কেরানীগঞ্জে একটা কমপ্লায়েন্স স্টেডিয়াম হবে এবং পরবর্তীতে আমরা যেটা পূর্বাচলের জন্য চেষ্টা করতেছি সেই চেষ্টাটাও আমাদের অব্যাহত আছে। স্টেডিয়ামের নকশার কাজে যুক্ত হতে পারে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নিশ্চিত করা হবে স্টেডিয়াম সংক্রান্ত ফিফার বেঁধে দেয়া শর্ত। কেরানীগঞ্জে হোক আমাদের পূর্বাচলে হোক দুটো স্টেডিয়াম হইতে কোনো সমস্যা নেই। আর বাংলাদেশের ইনশাআল্লাহ এখন সেই সচ্ছলতা আছে 2-4টা কমপ্লায়েন্স স্টেডিয়াম করার মতো। ফিফার টোটাল গাইডলাইনটা ফলো করতে হবে, যে জন্য ক্রীড়া মন্ত্রণালয় যেটা চাচ্ছে যে ক্রীড়া মন্ত্রণালয় যখন এই স্টেডিয়ামটা তৈরি করবে তখন ফুটবল ফেডারেশনকে ইনভলভ করে করবে যেন সুন্দরভাবে কমপ্লায়েন্স স্টেডিয়ামটা তৈরি করা যায়। বাজেট ও অন্যান্য বিষয় নিয়ে শিগগিরই আবারও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে বসবে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলার মাঠ উদ্ধার এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট। বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার উদ্বোধন করা হবে। দক্ষিণ ঢাকার মেয়র জানিয়েছেন এবছর থেকে কোনো মাঠে বসবে না পশুর হাট।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের তথ্য মতে ঢাকায় বছরে 6টি করে মাঠ হারিয়ে যাচ্ছে। এছাড়া 2 সিটির অনেক মাঠ চলে গেছে অবৈধ দখলদারদের হাতে। কোরবানির সময় কিছু মাঠে বসছে পশুর হাটও। 2-1টি মাঠে কোনো রকমে খেলছে শিশুরা। খেলার মাঠ কম থাকায় অনেক শিশুই জড়িয়ে পড়ছে কিশোর অপরাধে। তবে এবার খেলার মাঠ উদ্ধারে উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আয়োজন করছে টুর্নামেন্টের। মাঠটা হলে আর কি সবচেয়ে ভালো, আর মাঠের যে ইটগুলো ওগুলোর জন্য পাও মুখ কাটটা যায় খেলতে হলে, যে সরাই দিলে আরও ভালো হতো। এরকম একটা বড় মাঠ চাইলি যেরকম আমরা প্রত্যেকদিন খেলতে পারবো, তাহলে তো আমরা আর মাদকের দিকে যাব না। আজ থেকে শুরু হচ্ছে আন্তঃওয়ার্ড ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট। ফুটবলে 63 এবং ক্রিকেটে 64টি দল অংশ নিচ্ছে। মাদক সেবন করবে না, তারা ওই দিকে যাবে না, তারা কিন্তু এটা নিয়েই ধরে রাখবে। তা আমরা শুধু টুর্নামেন্টের মাধ্যমে আমরা থেমে থাকবো না, আমরা যারা এই যুব সমাজ রয়েছে, যারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তাদেরকে নিয়ে আমরা এই টিম তৈরি করেছি এবং এই টিমটা অব্যাহত থাকবে এবং সবসময়ের জন্যই আমরা এটা চালিয়ে যাব। বিকালে অনুষ্ঠানের উদ্বোধন হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। দক্ষিণের মেয়রের পাশাপাশি উপস্থিত থাকবে বিসিবি ও বাফুফের সভাপতি। দক্ষিণ ঢাকার মেয়র জানান, এবছর থেকে কোনো মাঠে বসবে না পশুর হাট। উন্মুক্ত খেলার মাঠ আমাদের সন্তানদের জন্য আমরা করে দিতে চাই। সেটাকে আরো বেগবান করার জন্যই আপনারা বলতে পারেন যে আমাদের যে কর্ম পরিকল্পনা তার আওতায় এই ক্রীড়া প্রতিযোগিতা। এই ক্রীড়া প্রতিযোগিতা করতে গিয়েই আমরা আরো অনুধাবন করেছি যে আমাদের খেলার জায়গাগুলো কতটা সংকুচিত হয়ে গেছে। এই টুর্নামেন্ট শেষ হবে 15ই মার্চ। খেলোয়াড়দের অবশ্যই ঢাকার নাগরিক হতে হবে বলে জানিয়েছে ডিএসসিসি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইন্টার মিলানকে 2 লেগ মিলিয়ে 2-1 গোলে হারিয়ে কোপা ইতালিয়ার ফাইনালে উঠেছে ইউভেন্টাস। লা লিগায় টানা 2 জয়ে বার্সাকে টপকে টেবিলের 2-এ উঠল রিয়াল মাদ্রিদ। গেতাফেকে হারিয়েছে 2-0 গোলে। আর ইংলিশ এফএ কাপে ওয়েস্ট হামের বিপক্ষে 1-0 গোলের জয়ে শেষ 8-এ ম্যান ইউনাইটেড। সান সিরোতে মসৃণ হয়েছিল ফাইনালের পথ। তুরিনে ইউভেন্টাসের লক্ষ্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার। প্রথম লেগে জয়ের নায়ক রোনালদোর চেষ্টায়ও কমতি ছিল না। ভাগ্যসঙ্গী হয়নি CR7-এর। পর্তুগিজ সুপারস্টারের অন টার্গেটে 5 শট আটকে যায় প্রতিপক্ষের জমাট রক্ষণে। ইন্টারের জবাব কাউন্টার অ্যাটাকে, তবে ফিনিশিং দুর্বলতায় জালের দেখা পায়নি মার্টিনেজ লুকাকুরা। জয় পায়নি কোনো দল, তবে গোলশূন্য ড্রয়ে ভাটা পড়েনি ইউভেন্টাসের উৎসবে। উত্থান পতনের মৌসুম পার করছে রিয়াল। আগের ম্যাচে জয় তো পরের ম্যাচে হার। লা লিগা এবার টানা 2 ম্যাচ ছন্দ ধরে রাখল লস ব্লাঙ্কোস। গেতাফে বধে বার্সাকে টপকে টেবিলের 2-এ গ্যালাক্টিকোস। আনন্দের উপলক্ষ গড়ে দেন কারিম বেনজেমা ও ফারল্যান্ড মেন্ডি। প্রিমিয়ার লিগে স্বপ্নের মৌসুম পার করছে ম্যান ইউনাইটেড। অনুমেয় ছিল এফএ কাপেও দেখা মিলবে রেড ডেভিলদের গোল উৎসবের। তবে লিন্ডেলফ, রাশফোর্ডরা নির্ধারিত সময় নিশানাবাজিতে ব্যর্থ। অতিরিক্ত সময় ম্যান ইউনাইটেডের ভাগ্য বদলান বদলিনামা ম্যাকটমিনে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোপা দেল রেতে সেমিফাইনালের প্রথম লেগে সেভিয়ার মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। কুমানের অধীনে ছন্দ খুঁজে পেয়েছে বার্সেলোনা। লা লিগা ও কোপা দেল রেতে পারফরমেন্সের ধারাবাহিক বার্সা। ইউরোপিয়ান সব ধরনের কম্পিটিশনে টানা 6 ম্যাচ জিতেছে কুমানের দল। মেসি ছন্দে ফেরায় স্বস্তিতে দল। চোট সমস্যায় সাইড বেঞ্চে সার্জিও রবের্তো। বিপরীতে নিষেধাজ্ঞা কাটিয়ে রাকিটিচ ফেরায় উজ্জীবিত সেভিয়া। সাম্প্রতিক পারফরমেন্সেও আত্মবিশ্বাসী হলেন লোপেতেগির দল। হেড টু হেডে এগিয়ে বার্সেলোনা। সবশেষ 5 দেখায় 2 ড্রয়ের বিপরীতে 3 জয় বার্সেলোনার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফেনীতে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের উদ্যোগে 12,000 প্রতিযোগী এই আয়োজনে অংশ নিচ্ছেন। সকালে ফেনীর সার্কিট হাউসে বিজয় সিংহ দিঘির পাড়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান। ম্যারাথনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে মোবাইল অ্যাপ উন্মুক্ত করা হয়। 16 বছরের ঊর্ধ্বে নারী পুরুষ ম্যারাথনে অংশ নিতে পারবেন। 15 ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 21 কিলোমিটার ও 42 কিলোমিটারের 4টি ইভেন্টে 12,000 মানুষ অংশ নেবেন। আগামী 7 মার্চ পর্যন্ত ফেনীর বিভিন্ন জায়গায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। সংবাদ দুপুর আজ পর্যন্ত।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।